স্বাগত আপনাদের সবাইকে আজকের প্রশ্নোত্তর পর্বে। আপনাদের সাথে আছি আমি অর্ঘ্যমিত্রা তরফদার। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপথের একজন লড়াকু সৈনিক, ইডেন মহিলা কলেজ ছাত্র দলের একাধিকবারের আহ্বায়ক, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেত্রী এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল। আজ আমরা তার সাথে কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আজ আমরা তার সাথে মুখোমুখি হয়েছি প্রশ্নোত্তরের পর্বে। ফাহিমা আক্তার মুকুল, স্বাগত আপনাকে আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ গ্রিন টিভিকে আমাকে আপনাদের স্টুডিওতে কল করার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মুকুল, প্রথমে আমি জানতে চাচ্ছি ছাত্র রাজনীতির শুরুটা কিভাবে হলো আপনার, এবং এই মতাদর্শে আপনি কিভাবে বিশ্বাসী হলেন? হ্যাঁ, রাজনীতি শুরুর আগে মতাদর্শে বিশ্বাসী বিষয়টা আসে। মূলত আমি আমার বাবা মার পরিচর্যা বাবা মার চর্চা থেকেই এই দলের প্রতি অনুরক্ত আসক্ত হয়েছি। আমি যখন খুবই ছোট, জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, এই ঘটনাটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পুরো বাংলাদেশে একটা বিশাল ভূমিকা রেখেছে বা সকলের অন্তরে একটা ভিন্নতম স্থান করে নিয়েছে। যদিও আমি নিতান্তই ছোট, 4-5 বছর বয়স, আমার জন্ম 77, দ্যাট মিনস আমি 4-5 বছর বয়স, কিন্তু আমি ওই যে তার ঘটনাটা, তার মৃত্যুটা এবং মৃত্যু পরবর্তীতে অনেক দিন পর্যন্ত আমার যেটা মনে আছে যে টিভিতে রেডিওতে আল্লাহু আল্লাহু একটা গজল শোনাতো এবং মৃত্যুবার্ষিকী দিনগুলোতে এটা নিয়ে বিশেষ আলোচনা হতো। কয়েক বছর পর্যন্ত জিয়াউর রহমানের এই মৃত্যুটা নিয়ে আলোচনা হয়েছে এবং যে আলোচনাটা আমার বাবা মার ঘরের মধ্যে আলোচনা করতেন, সেখানে ছোট বয়সে শুনেই মূলত আমি অনুরক্ত, আমি আসক্ত। এরপর যখন আমি ধীরে ধীরে বড় হলাম, আমি কিছুটা শৈশব কৈশোর পেরিয়ে সাবালিকার পথে, তখন আমরা দেখেছিলাম যে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া তখন যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম উনি করছিলেন। আমার বাড়ি শরীয়তপুর। আমি তখন শরীয়তপুরে ওই সময়টাতে এত টিভির প্রচলনও ছিল না। আমরা বেশিরভাগ সময় পত্রপত্রিকার মিছিল মিটিংগুলোই দেখতাম, বা আমরা সপ্তাহে একদিন বা 2 দিন টিভি দেখার সুযোগ পেতাম। তো সেই সময়টা বিশেষ করে খবরের দিকে আমার খুব খেয়াল থাকতো। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা যে কীভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি মূলত ওই আমার বাবা মার আলোচনা এবং বরাবরের মতো কিন্তু উনি আপোষহীন ছিলেন প্রত্যেকটা বিষয়ে। আমার সেই বয়সে আপোষহীন বোঝার মতো সক্ষমতা ছিল না, কিন্তু আমি যেটা, জিয়াউর রহমানের মৃত্যুটা আমাকে অনেক এফেক্ট করেছে। আমি ছোটবেলায় ওই ঘটনাটা দেখে শুনে বড় হয়েছে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম আমাকে আকৃষ্ট করেছে এবং খালেদা জিয়া আমার বলতে বাধা নেই, দ্বিধাবোধ করব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৌন্দর্য আমি বেশ বিমোহিত ছিলাম, রিয়েল কথা যেটা। আমার সব কিছু মিলিয়ে আমি এই দলের প্রতি অনুরক্ত, আসক্ত এবং পরবর্তীতে আমি আদর্শ লালন করেছি। তো এরপরে আমি যখন কলেজে পড়ি, তখন আমি ইন্টারমিডিয়েটে প্রথম ছাত্র রাজনীতির সাথে নিজেকে যুক্ত করি আমার শরীয়তপুর সরকারি কলেজে। এরপর আমি যখন উচ্চশিক্ষা লাভের জন্য ইডেন কলেজে আসি এবং এখানেও আমি ছাত্রদলের সাথে সংযুক্ত হই। এভাবেই আমার ছাত্র রাজনীতিতে আসার প্রারম্ভিক পর্বটা, শুরুটা এভাবেই হয়েছে। আপনি ইডেন মহিলা কলেজের ছাত্র দলের সাবেক আহ্বায়ক ছিলেন যেহেতু, তো সেই সময়কার উত্তাল সময়ের যে রাজনীতির অভিজ্ঞতা বর্তমান রাজনীতিতে আপনাকে কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে? আমার ওই রাজনৈতিক তখনকার যে প্রেক্ষাপট, প্রারম্ভিক পর্ব, সে সময়টায় আমি বেশ কিছু হোঁচট খেয়েছি রাজনীতির পথে। হোঁচট বলতে আমি বিরোধী দলের মতাদর্শে যারা বিশ্বাসী ছিল তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি, হোঁচট খেয়েছি এবং আমি এই রাজপথে কাজ করে করে আত্মবিশ্বাস আমার অনেক বৃদ্ধি পেয়েছে। মানে আমার রাজনৈতিক সোপানই ছাত্রদল। আমি যদি না রাজপথে কাজ করার সুযোগ না পেতাম, বা আমি যদি না আওয়ামী লীগের দ্বারা, ছাত্রলীগের দ্বারা অত বেশি বাধার সম্মুখীন যদি না হতাম, হয়তোবা আমি এত দ্রুত ইনক্রিজ করতে পারতাম না, আমার যেটা মনে হয়। কারণ আমি রাজনীতি শুরু করেছি বিরোধী দলে, বিশেষ করে রাজধানী শহরে। 95-তে আমি যখন ছাত্র রাজনীতি এখানে মানে কি বলে একটু বড় হয়ে, যেটা অনার্স লেভেলের যেটা শুরু করেছি, তখন অলরেডি বিএনপি সরকারের শেষ অবস্থা এবং পরবর্তীতে বিরোধী দলে চলে গেল।
আমি জানি যে বিরোধী দলের রাজনীতি করতে যে আমাকে বিশেষ বাধার সম্মুখীন হতে হবে, পুলিশি লাঠিচার্জের শিকার হতে পারি, আমার পড়াশোনার ক্ষতি হতে পারে। এই সমস্ত কিছু আমার সামনে থাকা সত্ত্বেও আমি রাজনৈতিক অঙ্গনে নিজেকে সবসময় সক্রিয় রেখেছি। এবং সব থেকে কঠিন সময়টাতেই কিন্তু আপনি সাথে ছিলেন। হ্যাঁ, মানে আমার শুরুটাই কঠিন ছিল। হুম। আমি জানি যে কণ্টকাকীর্ণ পথ এখন আমাকে পাড়ি দিতে হবে। অনেকে হয়তো রাজনীতি ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিত, বা বা অনেকে সুবিধা পর্যায়ে চলে গিয়েছে অন্য জায়গায়। হয়তো মানে রাজনীতির পথে থাকতো না, যেহেতু বিরোধী দলের রাজনীতি করাটা অতটা সহজ নয়। আগেও অতটা সহজ ছিল না এবং বিগত 17 বছরে তো আরো বেশি সহজ ছিল না। তো আমি জেনে শুনে, যেহেতু আমি মতদর্শী বিশ্বাসী, ওই যে বলেছিলাম যে ছোটবেলা থেকে আমি ধারণ করেছি, লালন করেছি জিয়া রহমানের মৃত্যু থেকে শুরু করে। এবং আমি ছোট বয়স থেকে আমার শরীয়তপুরকে নিয়ে বেশ স্বপ্ন দেখতাম। আমি যখন রাজনীতির অর্থ বুঝতাম না, কিন্তু আমি যখন বড় হচ্ছি, আমাদের শরীয়তপুরের কিছু জায়গা আছে, কিছু প্লেস আছে। আমার শরীয়তপুর কিন্তু ভীষণ অনুন্নত, পানি বিধৌত এলাকা। আপনারা জানেন যে পদ্মার ভাঙ্গনে আমাদের জেলার বিভিন্ন অংশ প্রতি বছর ভেঙে যায়। তো আমার গ্রামের বাড়িটা এক জায়গায় এবং আমার সদরের আরেকটা বাড়ি সদরে। তো এই যাতায়াতের যে মানে দুরবস্থা এবং শিক্ষার যে দুর্বল একটা অবস্থা, কেন জানি আমি তখন থেকেই বুঝতে পারতাম। এবং আমার খুব ইচ্ছা ছিল, আমি তখন বুঝতাম না যে আমি বড় হতে হতে এই জায়গাগুলি হয়তো আর খালি থাকবে না, এরকম থাকবে না, এটা আমি বুঝতে পারতাম না। কিন্তু আমি এটা চিন্তা করলাম যে ওখানে একটা বড় হলে স্কুল বানানো যায়, একটা এতিমখানা বানানো যায়, বা একটা সুপার মার্কেট বানানো যায়। সুপার মার্কেটের অর্থ তখন আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম যে আমার যে বাজারে, কাঁচা বাজারে আমার বাবা যেতেন, আমরা যেতাম, বৃষ্টি হলে কাদায় পরিপূর্ণ হয়ে যেত। আমার কেন জানি মনে হতো আরেকটু পরিচ্ছন্ন এলাকায় যদি এই বাজারটা করা যায়। মানে এগুলোই যে পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করে রাজনীতি করার মাধ্যমে মানুষ সেবামূলক কাজে অংশগ্রহণ করে, সেটা আমি তখন বুঝতাম না। কিন্তু আমার এই ধরনের মানসিকতা তখন থেকে আমি মানে লালন করতাম। পরবর্তী যখন আমি ছাত্রদল করতে করতে আমি বুঝে গিয়েছিলাম যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকলে পরিপূর্ণভাবে ওই যে মানবিক সেবাটা হয়তো আমি করতে পারবো। এই কার্যক্রমগুলো করতে গিয়ে আপনি কি কি চড়াই উতরাই আপনাকে পার করতে হয়েছে, কি কি সমস্যা আপনি সম্মুখীন হয়েছেন? চড়াই উতরে একজন মেয়ে যদি রাজনীতি করে, একদম প্রাথমিকভাবে সমাজের নানান শ্রেণী পেশার মানুষের বুলিংয়ের শিকার হতে হয়। এটা একেবারে চিরন্তন সত্য। আমার দিক থেকেও, আমার কাছেও সেটা, মানে আমার বেলাও সেটা ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, আমি অনেকের কটাক্ষ শুনেছি। বিশেষ করে আমার বাবা ছিলেন একজন মাওলানা তৎকালীন আমলের। আমার বাবা করাচিতে পড়াশোনা করেছেন, এরপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বিষয়ে MA পাশ করেছেন। আমার বাবা একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তো একজন মাওলানার মেয়ে ছাত্র রাজনীতি করে, মিছিল মিটিং করে, সভা সমাবেশ করে রাজপথে, এবং সেটা টিভি ক্যামেরায় ক্যাপচার হয়। এই বিষয়টা সমাজে যত মানে মানুষ অতটা সাবলীলভাবে প্রথম দিকে গ্রহণ করেননি, যেটা একটু নেতিবাচক ভাবনায় প্রকাশ পেয়েছিল। বাট আমার বাবা এবং আমি দুইজন খুব অবিচল ছিলাম। আমি যে ছাত্র রাজনীতি করি, আমার আব্বার ভীষণ সাপোর্ট ছিল এখানটাতে। তো প্রথম চড়াই উতরাই বলতে যে প্রথম আমি সমাজের দ্বারা একটু বাধার সম্মুখীন হয়েছিলাম। পরবর্তীতে আমি বাধার সম্মুখীন হয়েছি ছাত্র রাজনীতি করতে, যে ছাত্রলীগ দ্বারা, তৎকালীন শেখ হাসিনার সরকারের দ্বারা। কারণ আমরা যখন 97 সাল পার করছিলাম, তখন আমাদের ইডেন কলেজের ভিপি ছিলেন হেলেন জেইন খান। ওনাকে একদিন অতর্কিত হামলা করেছিল ছাত্রলীগ কর্তৃক, ইডেন কলেজ ছাত্রলীগ শাখা। মানে হামলাটা পূর্ব পরিকল্পিত ছিল না, কারণ হেলেন আপু ওই দিন একটা প্রোগ্রামে যাচ্ছিলেন, উনি কলেজ গেটে একজন প্রাক্তনের সাথে দেখা হয়েছিল, কিছু গল্প করছিলেন। ইন দি মিন টাইমে ছাত্রলীগের একটা মিছিল ক্যাম্পাসে চলছিল। মিছিলটা হঠাৎ করেই তাকে আক্রমণ করে, আচ্ছা। এবং তার এই আক্রমণের প্রতিবাদে আমরা খুব গর্জে উঠেছিলাম, পুরা ইডেন কলেজ ছাত্রদল এবং ইডেন কলেজ পরিবার বলা চলে, কারণ তখন ছাত্রদলের বেশ জনপ্রিয়তা ছিল এবং হেলেন আপারও বেশ জনপ্রিয়তা ছিল। আমরা সবাই ফুঁসে উঠেছিলাম এই তাকে যে আঘাত করেছিল এটা প্রতিবাদে।
এবং এই ফুঁসে ওঠার কারণেই আমাদেরকে একসময় হল থেকে বের করে দেওয়া হলো, হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো। এবং আমরা বেশ কিছুদিন হল দখল করে রেখেছিলাম, বেশ কিছুদিন। কিন্তু হল ভ্যাকেন্ট হলে আলটিমেটলি সবাইকে বের হয়ে যেতে সবাইকে হয়। বের হতে হয়। অনেক সাধারণ মেয়েরাও ছিল তখন আমাদের সাথে। পরবর্তীতেও হল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ খাবার বন্ধ করে দিল ডাইনিংয়ের। তো খাবার, এত বিশাল সংখ্যক মেয়েদের খাবারের জোগান তো সম্ভব না। আস্তে আস্তে সাধারণ মেয়েরা হল থেকে বেরিয়ে গেল, কিন্তু আমরা ছাত্রদলের মেয়েরা আর বের হইনি। একটা সময় দেখা গেল হলের গ্যাসের লাইন বন্ধ করে দিল, আমরা নিজেরা ডাইনিংয়ে কিচেনে রান্না করে খেতাম, কিন্তু সেটাও বন্ধ করে দেওয়া হলো। পানির লাইন বন্ধ করে দেওয়া হলো এবং সর্বশেষে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এত মানে কি বলবো, একটা বিভীষিকাময় অবস্থা, রাতের বেলা অন্ধকার। ইডেন কলেজ সংকটময় ক্যাম্পাসটা তো পরিবেশ। অনেক বড়, হুম। 4টা হল বন্ধ হয়ে গিয়েছে, পুরা ক্যাম্পাস রাতের বেলা হাহাকার, ফাঁকা। মানে রাতের বেলা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু আসে বড় কোনো পরিসরে, বড় কোনো জায়গায়, সেখানে আমরা 47টা মেয়ে শুধু হলের ভিতরে। তো তখন আমরা 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 ছিলাম খোদ্দে চাকতন হল, যেটা আমাদের পলাশের ওইদিকে যে হলটা ছিল। তো তখন ওই রাস্তায় ছাত্রলীগের গুন্ডা বাহিনী বা ছাত্রলীগের সদস্যরা ওই রাতের বেলা ওই রাস্তার ওই পার থেকে ঢিল ছুঁড়ে মারতো ক্যাম্পাসের ভিতরে, হলের ভিতরে। উচ্চ স্বরে তারা বিভিন্ন রকমের কটূক্তি করতো। কিন্তু আমাদের একটাই কথা ছিল যে আমরা তো এই কলেজের স্টুডেন্ট, আমরা ছাত্র রাজনীতি করার অধিকার আমাদের আছে। আমরা আমরা যে মতাদর্শের বিশ্বাসী, সেই মতাদর্শে সে কাজ করবে। আমরা তো কাউকে আঘাত করিনি, আমাদের লিডারকে আঘাত করা হয়েছে, আমরা এটা প্রতিবাদ করেছি। তো আমরা কেন হল থেকে বের হব, বা হল কেন ভ্যাকেন্ট করা হবে? এইভাবে প্রায় 15 বা 17 দিনের বেশি সময় চলে গিয়েছিল। ওই সময়টাতে আমাদের আবার কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনার্সের ফাইনাল পরীক্ষা হবে অল্প দিনের মধ্যে, এইরকম একটা অবস্থা। হল ভ্যাকেন্ট অবস্থায় আমরা পরীক্ষা দিলাম, কিন্তু সাবসিডির পরীক্ষার আগে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো। তো বের করে দেওয়ার পরে আমরা যখন চলে গেলাম বের হয়ে, তারপরে খবর পেলাম যে যারা পরীক্ষার্থী তাদেরকে প্রিন্সিপালের একটা পরিত্যক্ত ভবন ছিল, পরিত্যক্ত মানে নতুন ভবন হয়েছে, পুরাতন ভবনটা খালি ছিল, ওই ভবনে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। দেন পরের দিন আমি আবার গেলাম ক্যাম্পাসে, যেহেতু আমি পরীক্ষার্থী। তো আমি গেলাম, আমি ওই সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল, রাতের বেলাটা আমি ওখানেই থাকলাম। কিন্তু ওই রাতেই খবর পেয়ে গিয়েছিল, সকাল হতে হতে ছাত্রলীগের মেয়েরা খবর পেয়ে গিয়েছিল যে আমি ক্যাম্পাসে গিয়েছি বা আমি ওখানটা দিয়ে গিয়েছি। হল ভ্যাকেন্ট করেছে, সকল মেয়েদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে, বাট ছাত্রলীগ যারা করতো তারা কিন্তু চলে যায়নি, তারা হলের ভিতরেই ছিল। তো ওখানে সকালে এসে আমার প্রতি আক্রমণ হলো, এবং আমার আমার হল সুপার মোর্শেদাপা ছিলেন, অত্যন্ত অমায়িক মহিলা ছিলেন, শিক্ষিকা। উনি আমাকে সেভ করলেন, তাদের কাছ থেকে সেভ করে আমাকে বললেন যে বাবা, তুমি তো একা পারবে না এদের সাথে, তুমি এখন অনেক ছোট, আর যত বড় হলেও তুমি এদের সাথে তো পারবে না একা, তোমার হয়তো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। বাবা, তুমি কলেজের বাইরেই থাকো, ক্যাম্পাসের বাইরে থেকে পরীক্ষাগুলি, সাবসিডির পরীক্ষাগুলি দাও। তারপরে আর কি, নিরুপায় হয়ে শুধু আমি না, এরকম আমার মতো অনেক ছাত্রদলের মেয়েরাই তখন ছিল যে থাকতে পারলো না, বের হয়ে আসলাম। সাবসিডির পরীক্ষাটা আমরা দিলাম, পরবর্তীতে আমাদেরকে আর ক্যাম্পাসে ঢুকতে দেয়নি প্রায় 6-7 মাস। আর হলে তো আর উঠতেই দেয়নি। পুরো যতটা দিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন, আমার ওই আবাস স্থলটা তারা কেড়ে নিয়েছিল। আমার ওখান থেকে আরো বেশি জেদ চেপেছিল যে আমি এই কলেজের স্টুডেন্ট, আমি কেন এখানে পড়াশোনার সুযোগ পাবো না, কেন হলে থাকার সুযোগ পাবো না? ছাত্র রাজনীতি করার অধিকার আমার আছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কেন আমি বা আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হবে? আর আমি যেহেতু এই মতাদর্শে বিশ্বাসী, ছাত্র রাজনীতিতে আমি থাকবো, এটাই স্বাভাবিক। তো আমার আব্বা পরবর্তীতে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন ঢাকায়। আমি, আমার ছোট বোন, দুইজনই আমরা ইডেন স্টুডেন্ট ছিলাম। আরও অনেকেই ছিল, প্রত্যেকের বাবা মাই কম বেশি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। অনেকে আবার হলে উঠেছেও, যেভাবে হোক আত্মসমর্পণ করেও অনেকে থেকেছে। বাট আমরা কয়েকজন আর ওই পথে ধাবিত হইনি, আমরা একদিকে পড়াশোনা, অন্যদিকে ছাত্র রাজনীতি চালিয়ে গিয়েছি। তো সে সময় আমাদের যে সমস্যাটা হতো, হরতাল বিরোধী যে মিছিলগুলি আমরা করতাম, হরতাল দিতাম আমরা বিএনপির পক্ষ থেকে হাসিনা সরকারের বিভিন্ন অনৈতিক কাজের উপরে। তো হরতালের সময় দেখা যেত আমরা যে ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হতাম মাঝে মাঝে রাজপথে।
বিশেষ করে তারা ওই ওভারব্রিজ না, আমাদের ফুট রাস্তা পারাপারের যে ফ্লাইওভারগুলি বা ফুট ব্রিজগুলি, ওখান থেকে তারা ইটের টুকরা ছুঁড়ে মারতো আমাদের দিকে। আপনি কি তখনকার আহত সময় হয়েছিলেন হ্যাঁ কোনোভাবে? আমি আহত হয়েছি, আমাদের ইডেন কলেজে শাওন আপা আহত হয়েছে, জুবলি আপা আহত হয়েছিল, শাম্মী আপা ঢাকা বিশ্ববিদ্যালয় আহত, এরকম অনেকেই আমরা আহত হয়েছিলাম। ছেলেরাও অনেক আহত হয়ে, মেয়েরাও অনেক আহত হতো মাঝে মাঝেই। পুলিশি লাঠিচার্জ ছিল, তবে গত 17 বছরের মতো নয়, তবে কিছুটা ছিল পুলিশি লাঠিচার্জ। আমার খুব মনে আছে প্রেস ক্লাবের সামনে আমরা বেশ পুলিশি লাঠিচার্জের শিকার হয়েছিলাম এবং রক্তাক্ত হয়েছিলাম আমরা। কোন ঘটনাটি আপনার মনে এখনো দাগ কাটে এই বিষয়গুলো নিয়ে? না, আমার দুইটা ঘটনা খুব বেশি দাগ কাটে। 3টা ঘটনা ইডেন কলেজ থেকে হল থেকে যে বিতাড়িত, এটা আমি খুব মানসিকভাবে কষ্টও পেয়েছিলাম। বিশেষ করে পরের দিন যখন আমি পরীক্ষার্থী, আমি ওখানেও প্রিন্সিপালের বাসায় থাকার সুযোগ করে দিয়েছে, সেখানে গিয়েছিলাম। সেখানে তো একদম আমি একা ছিলাম, আমার দলে সিনিয়র জুনিয়র কেউ ছিল না। তখন তারা যে অ্যাটাকটা করেছিল, তারা যে শারীরিকভাবে আঘাত করেছিল, লাঞ্ছিত করেছিল, আমি ওই কষ্টটা একদম ভুলতে পারি না। এরপরও ক্যাম্পাসে ওনারা অনেকবার মানে ঝুঁটি ধরে টেনে দিয়েছে, ক্যাম্পাসে দেখলেই বের করে দিয়েছে। প্রায় বছরখানেক এই অবস্থা চলছে। পরে আস্তে আস্তে ওরা ওদের সংগঠনের কাজের প্রতি মনোনিবেশ করে ফেলেছিল, আর দেখেছিল যে আমরা ক্যাম্পাসের ভিতরে আমাদের রাজনৈতিকটা এক্সপোজ করতে আর পারছি না। তখন ওরা ক্যাম্পাসের ভিতরে অত বেশি নির্যাতন করতো না, বাট বাইরে ক্যাম্পাসের বাইরে? রাজপথে সেই নির্যাতনের শিকার হতাম আমরা। আর প্রেস ক্লাবের সামনে যে দুর্ঘটনাটা শিকার, মানে পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলাম, সেখানে আমরা আমাদের কলেজের তৎকালীন জিএস সাইমন আপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাম্মী আপা, তারপর আমাদের কলেজের তৎকালীন আহ্বায়ক ফাহিম হোসেন জুবলি সহ আমরা বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছিলাম। আরেকটা ছিল আপনার মালিবাগের এখানটাতে, সম্ভবত ইকবাল, উনি বোধহয় আওয়ামী লীগের এই এলাকাটার নেতৃত্বে ছিলেন। ওনার গুন্ডা বাহিনীদের দ্বারা আমরা ওই যে পাথরের টুকরা, ইটের টুকরা ছুটে মারতো, আমাদের কলেজের শাওন আপার মাথা ফেটে গিয়েছিল, আমার একটা অংশের রক্ত বের হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলো বেশ আঘাত দেয়। আরেকটা ঘটনা ছিল আমাদের, আমরা যখন আমরা ম্যাডামের সাথে, ম্যাডামের নেতৃত্বে আমরা আপনার লং মার্চে গিয়েছিলাম। ওই সময় এটা বোধহয় 97-এর ঘটনা হবে। কাঁচপুর ব্রিজের ওখানে আমরা যাওয়ার পরে দেখলাম যে রাস্তায় গাছ কেটে আড়াআড়িভাবে রাস্তা আটকিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। সারাদিন আমরা ওখানে রাস্তা অবস্থান করছিলাম, হাজার হাজার নেতাকর্মী। সন্ধ্যার পরে সমঝোতা করেছিলেন হয়তো বা সিনিয়ররা, আমরা যেতে পেরেছিলাম। তো আসার পথে লং মার্চটা হয়েছিল আপনার চিটাগং স্টেডিয়ামে। তো আসার পথে পাহাড়ি ঢালু রাস্তা, সারা দিনের ক্লান্তি, 2-3 দিনের ক্লান্তি, এরপরে কিছু আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার কারণে আমাদের গাড়ি ভোরের বেশ কয়েকটা গাড়ি মানে রাস্তার নিচে পড়ে গিয়েছিল, অনেকে আহত হয়েছিল, মারাও গিয়েছিলেন। এবং আমাদের গাড়িতে আমরা কিছু আহত লোকজনদেরকে নিয়ে এসে চিটাগং হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম। ওই ছোট, তখন তো খুব ছোট, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এত পড়ি। ছোট থাকার পরেও এত কিছু আপনি সহ্য করেছেন, এবং তারপরেও কিন্তু আপনি আপনার মতাদর্শ নিয়ে কিন্তু একচুলও কিন্তু আপনি না না, বিচলিত আমি সেটা হননি। বিচ্যুত হইনি কখনই। কখনো বিচ্যুত আমাদের হননি? সাথে অনেকেই ঝরে পড়েছে, ওই যে বললাম অনেকেই আত্মসমর্পণ করে হলে থাকতে গিয়েছে পড়াশোনা করার সুবাদে, বাট আমি বা আমার আব্বা আমরা কখনোই বিচ্যুত হইনি আমাদের এই এত লাইন ছোট থেকে। বয়সেও যে এরকম সাহসিকতা, তো এই কঠিন সময়ে আপনার রাজনৈতিক প্রেরণা কে ছিল যদি এক কথায় বলেন? আমার রাজনৈতিক প্রেরণা সবসময় জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনা, একেবারে রিয়েল। আমার মাঝে সবসময় ওইটা বিরাজ করতো। আমি ছোট বয়সে ওই যে আল্লাহ আল্লাহ গজলটা শুনতাম, এই ঘটনাটা যে আলোচনা হতো, আমার সবসময় এটা আমার মনে থাকতো। এবং আমার বাবা ছিলেন আমার মূল, আমার বাবা যদি সহযোগিতা না করতেন, আমার মা বেঁচে ছিলেন, আমরা ছোটবেলায় মা হারিয়েছি, আমার বাবা যদি আমাকে উৎসাহ না দিতেন, প্রেরণা না দিতেন, সহযোগিতা না করতেন, তাহলে হয়তো বা আমি রাজপথে কাজ করতেও পারতাম না। আমার বাবা আমার মূল প্রেরণা। জিয়াউর রহমানের মৃত্যুর থেকে আমার মনের মানে লালন করতাম আমি বিষয়টা। এবং দেশনেত্রী বেগম খালেদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সংগ্রামগুলো আমি দেখেছি, এই সব কিছু আমার মূল প্রেরণার উৎস ছিল। তখন মানুষের ভালোবাসা বুঝতাম না, তখন মানুষ ভালোবাসে কিনা ছাত্র রাজনীতি করার জন্য সেটা বুঝতেও পারতাম না, কিন্তু মূল প্রেরণা ছিল এটা। আরেকটা প্রেরণা যে ওই যে ওদের অত্যাচার নির্যাতন, ছাত্রলীগের শেখ হাসিনার সরকারের,
এই নির্যাতনের বিরুদ্ধে তো আমাকে প্রতিবাদী হতেই হবে, রাজপথে থাকতেই হবে, এটার প্রতিশোধ নিতেই হবে। ইভেন আমার বাড়ি শরীয়তপুর, আপনারা হয়তোবা জেনে থাকবেন, ওই এলাকাটা একসময় বেশ আওয়ামী অধ্যুষিত এলাকা হুম। ছিল। আমার কাছে অফারও এসেছিল এরকম একটা, যে ওদের বাড়ি শরীয়তপুর, ওরা দুই বোন হেলেনার সাথে কেন ছাত্রদল করে, মানে হেলেনার নেতৃত্বে, যেহেতু হেলেনা ইডেন কলেজের ভিপি ছিলেন, ওনার নেতৃত্বেই সবাই কাজ করতো, হেলেনার সাথে ওরা ছাত্রদল করে কেন? ওরা শরীয়তপুরের মেয়ে ছাত্রলীগ করলে তো একসময় ইডেন কলেজের প্রেসিডেন্ট হয়ে যেতে পারবে। তা আমি বলেছিলাম যে আমি যদি প্রেসিডেন্ট কখনো হই, আমি ছাত্রদল থেকেই হব, আমি কখনো ছাত্রলীগের সাথে সেই জড়িত লোভে না, সেই ভয় কোনো কখনোই নাই। তো ওই মানে একদিকে নির্যাতন, আরেকদিকে প্রতিবাদ, আর এই আদর্শে বিশ্বাসী, এই সব কিছুই তখনকার সময় আমার ছাত্র রাজনীতিতে বা রাজপথে কাজ করার মূল প্রেরণা ছিল। নতুন প্রজন্মের মেয়েদের জন্য আপনার বার্তা কি হবে যারা রাজনীতিতে আসতে চায়? যে কারো যদি সৎ ইচ্ছা থাকে, কেউ যদি দেশ গড়ার কাজে নিজেকে সংযুক্ত করতে চায়, সততার সহিত যদি এগিয়ে যেতে চায়, অবশ্যই রাজনৈতিক অঙ্গনে নয়, শুধু সকল অঙ্গনে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।